হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউভা প্লাস। আজকে আমরা নতুন একটা তত্ত্ব নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভাইগস্কির থিওরি। আগে আমরা দুটো থিওরি পড়েছিলাম, ভাইগস্কিরটা বাকি ছিল। আজকে আমরা ভাইগস্কির থিওরিটা পড়ে নেব। তো ভাইগস্কির যে থিওরি, সেটাকে কি বলা হচ্ছে? সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি। ইংলিশ টার্ম বারবার আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমরা ইংলিশ টার্মটা ফলো করবে। সোশিও কালচারাল থিওরি। এবার দেখে নিই আমরা এই থিওরিতে কি বলা রয়েছে। ভাইগস্কির শিক্ষণের ক্ষেত্রে সমাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি, ভাষা, সমাজ প্রেক্ষিতের উপর প্রাধান্য দিয়েছেন। তাহলে কি বললো যে ভাইগস্কি বলেছেন যে শিশুর বিকাশের ক্ষেত্রে তিনটে উপাদানের গুরুত্ব রয়েছে। একটা বলছে সংস্কৃতি, একটা বলছে ভাষা, আর একটা হচ্ছে সমাজ। এই তিনটের উপর কিন্তু ভাইগস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই তিনটের ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু শিশুর বিকাশটা সম্ভব হয়। এই জন্য ভাইগস্কিকে সমাজ নির্মিতিবাদী বলা হয়। ভাইগস্কিকে কেন সমাজ নির্মিতিবাদী বলা হয়? তার কারণ হচ্ছে ভাইগস্কি সমাজ সংস্কৃতির বিকাশে বা শিশুর বিকাশের ক্ষেত্রে সমাজের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার সংস্কৃতি এবং ভাষার উপর তিনি জোর দিয়েছেন। ভাইগস্কি তার তত্ত্বে শিশুদের সঙ্গে কথোপকথন, প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে শিশুরা যখন তার আস্তে আস্তে বড় হতে শুরু করে, তখন সে তার বাবা মার সঙ্গে কথা বলে, তার অভিভাবকদের সঙ্গে কথা বলে, এছাড়াও অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলা শুরু করে। আস্তে আস্তে তার পাশের বাড়ি বা তার সমাজের যে সমস্ত লোকজন, তাদের সঙ্গে কথা বলা শুরু করে। এগুলোর ওপর কিন্তু ভাইগস্কি গুরুত্ব আরোপ করেছেন। এই যে সবার সঙ্গে ইন্টারাকশন করছে, তার মাধ্যমে কিন্তু ভাইগস্কি বলেছে শিশুর বিকাশ কিন্তু সম্ভব হয়। শিশুরা এইরূপ মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজ সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ যখন তারা ইন্টারাকশন করছে, তখনই কিন্তু সমাজে যে সমস্ত সংস্কৃতিগুলো চলে আসছে, সেগুলো সম্পর্কে তারা জানতে পারে। এবার চলো দেখে নিই ভাইগস্কি সোশিও কালচারাল থিওরির মূল নীতি। কি মূল নীতি আছে? অর্থাৎ যে তিনটে উপাদানের কথা তিনি বলেছেন, সেই তিনটে উপাদানকে আমরা একটু জেনে নিই। প্রথম আছে সামাজিক মিথস্ক্রিয়া, দ্বিতীয় আছে ভাষা, তৃতীয় আছে সংস্কৃতি। তাহলে তিনটে উপাদান কি কি? একটা সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা এবং সংস্কৃতি। সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে কি রয়েছে? ভাইগস্কি জ্ঞানমূলক বিকাশের সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। প্রথম দিকে ব্যক্তিদের সঙ্গে, দ্বিতীয়ত ব্যক্তির অভ্যন্তরে অর্থাৎ উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে সংগঠিত হয়, পরে শিশু সেগুলি নিজের মধ্যেই নিয়ে নেয়। এখানে কি বলা হলো যে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশনের কথা বলা রয়েছে, যেটা বারবারই উনি বলতে চেয়েছেন যে একটা শিশু যখন আস্তে আস্তে অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে, তখন কিন্তু তাদের বিকাশটা, জ্ঞানমূলক বিকাশটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়। প্রথম দিকে বলছে শিশু অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে আলোচনা করে, পরবর্তীতে কি করছে? সে নিজের সঙ্গে নিজে কথা বলতে শুরু করে, মানে নিজেকে ডিরেক্ট করা, নিজেকে ইনস্ট্রাক্ট দেওয়া, সেগুলো আস্তে আস্তে সে করতে শুরু করে। সেকেন্ড আসছে ভাষা। ভাষাতে কি বলা হয়েছে? ভাইগস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়াকরণের প্রথম, যার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে। যখন শিশুরা আস্তে আস্তে কথা বলতে শিখছে, ভাষার বিকাশ হচ্ছে, তখন কিন্তু সামাজিক মিথস্ক্রিয়াটাও কিন্তু ভালোভাবে করতে পারছে। যখনই ভাষা ডেভেলপড হবে, তখনই কিন্তু অন্যদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে এবং তখনই তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারবে, অন্যের মনের ভাব তারা জানতে পারবে এবং বয়স্করা যারা আছেন, তার থেকে বয়স্ক যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু সংস্কৃতিগুলোকে, যেগুলো সমাজে চলে আসছে, সেগুলো কিন্তু তাদের মধ্যে তাদেরকে বোঝাতে পারবে। এবার আছে সংস্কৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি বলতে সমাজ যে সমস্ত রীতিনীতি, ঐতিহ্য বহন করে আনছে, সেগুলিকে বোঝানো হয়েছে।
অর্থাৎ সংস্কৃতি বলতে আগে যেগুলো ঘটে এসেছে, যেগুলো ট্র্যাডিশন রয়েছে, সেই সমস্ত রীতিনীতিগুলোকেই বলা হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতিও কিন্তু তারা জানতে পারছে কিসের মাধ্যমে? সামাজিক মিথস্ক্রিয়া এবং ভাষার মাধ্যমে কিন্তু তারা জানতে পারছে। অর্থাৎ এই তিনটের পারস্পরিক ক্রিয়ার ফলে কিন্তু শিশুর জ্ঞানমূলক বিকাশ ঘটছে। দেখো এখানে একটা ডায়াগ্রামের মধ্যে দেখানো হয়েছে। ফার্স্ট রয়েছে সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ। তাহলে দুটোর দিকেই দেখো অ্যারো দেওয়া রয়েছে। তাহলে কি হচ্ছে? সোশ্যাল ইন্টারাকশনও যেমন ভাষাকে প্রভাবিত করছে, ভাষাও কিন্তু তেমনি সোশ্যাল ইন্টারাকশনকে প্রভাবিত করছে। যার দরুন কি হচ্ছে? কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ ঘটছে। দুটোর প্রভাবেই কিন্তু জ্ঞানমূলক বিকাশ ঘটছে, সেটা কিন্তু বলেছেন কে? ভাইগস্কি। এবার উনি কি কি টার্ম ইউজ করেছেন, কিভাবে একটা শিশু শিখতে পারে। তিনি তিনটে টার্মের কথা এখানে জানবো। প্রথমটা আছে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। এখানে ইংলিশগুলোই মনে রাখবে, বাংলাগুলোর থেকে ইংলিশগুলোর উপর বেশি জোর দেবে। সেকেন্ড বলেছে অ্যাসিস্টেড লার্নিং বা স্ক্যাফোল্ডিং, ভীষণ ইম্পর্টেন্ট এই টার্মগুলো, জেডপিডি, স্ক্যাফোল্ডিং, এমকেও, তিনটে টার্মে ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর আছে এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার। এবার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কি? ভাইগস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা তো বললেন। এর অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ছাড়া নিজের সমস্যা সমাধান করতে পারে না। তাহলে কিছু শিশুর মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, যেটা সে নিজে নিজে সলভ করতে পারে, তার বাইরেও কিছু তার ক্ষমতা থেকে থাকে, সম্ভাব্য ক্ষমতা থেকে থাকে, যেটা সে নিজে নিজে সলভ করতে পারবে না, যেখানে তার হেল্প দরকার। সেই সম্ভাবনাটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আমরা পরে আরো ক্লিয়ার ভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। পরেরটা দেখে নিই, স্ক্যাফোল্ডিং, যেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং বলতে শিখন ও সমস্যার সমাধানে সাহায্য করা। তাহলে স্ক্যাফোল্ডিং কি করে? সমস্যার সমাধানে সাহায্য করে বা শিখতে সাহায্য করে। এই সাহায্যটা কি রকম? যেমন মনে করিয়ে দেওয়া হতে পারে, হয়তো কিছু মনে করতে পারছে না, সেটাকে হিন্টস দেওয়া হলো, সংকেত দেওয়া হলো, তাকে মনে করিয়ে দেওয়া হলো। সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তার সামনে উপস্থাপন করা হলো, বা বিভিন্ন রকম প্রশ্ন করা হলো। এগুলো করছে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ যে প্রক্রিয়াটা তাদের শিখতে সাহায্য করছে। এমকেওটা কি? মোর নলেজেবল আদার। এমকেও বলতে কোনো বিষয়ে শিক্ষার্থীর থেকে বেশি দক্ষ ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে মোর নলেজেবল আদার বলতে কোনো একটা আসপেক্টে, কোনো একটা বিষয়ে যে শিক্ষার্থী থেকে বেশি জানে, সেই রকম ব্যক্তিকে বলা হয়েছে এমকেও। চল এবার ডায়াগ্রাম একটু দেখে নিই। দেখো এখানে আমরা তিনটে সার্কেল করেছি, ফার্স্ট সার্কেল, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এবার ভালো করে দেখো, প্রথম যে সার্কেলটা করা আছে এখানে কি লেখা আছে? ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ যেখানে শিশু বা শিক্ষার্থী বা যে কেউ হোক না কেন, সে যে কাজটুকু নিজে নিজে করতে সক্ষম সেটাকে বলা আছে, সেটাকে আছে এই ফার্স্ট সার্কেলের মধ্যে। সেকেন্ডটা কি আছে? সেকেন্ডটা হচ্ছে ক্যান ডু ইফ গাইডেড। তার মানে শিশুর এই পর্যন্ত তার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে কোনো একটা কাজ সে করতে পারবে, তার মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনাটা বিকাশ লাভের জন্য কারোর হেল্পের দরকার, হেল্প ছাড়া কিন্তু সেটা করতে পারছেন না। তাহলে এই যে নিজে করতে পারা আর যেটা সম্ভাবনা রয়েছে তার মধ্যে যে এই ডিস্টেন্স বা গ্যাপ, সেটাকেই বলা হচ্ছে জেডপিডি। ওকে, লাস্ট দেখো সার্কেলটাতে কি লেখা আছে? কান ডু ইভেন ইফ গাইডেড, মানে হাজার চেষ্টা করলেও যেটা সে শিখতে পারবে না, সেটা হচ্ছে লাস্ট সার্কেলটা। তাহলে এখানে তার আর সম্ভাবনা নেই, সম্ভাবনা এই পর্যন্ততেই শেষ।
তো এটা গেল জেডপিটি। এখানে গেল যেখানে শিশু বা শিক্ষার্থী নিজে নিজে করতে সক্ষম হচ্ছে, কারোর হেল্প দরকার লাগছে না। আর এখানে 3 নম্বর যে সার্কেলটা, এখানে কিন্তু কারোর সাহায্য পেলেও সে কিন্তু করতে পারবে না, যেটা তার করার ক্ষমতা নেই। এবার দেখো সেম সার্কেলটাই ভালোভাবে দেখো এখানে। তাহলে প্রথম সার্কেলটা মানে 1 নম্বর সার্কেলটা কি আছে, আই ক্যান ডু দিস বাই মাই সেলফ, এটা বুঝে গেলে। সেকেন্ডটাও আছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটাও বুঝে গেলে। এবার এই যে দ্বিতীয় সম্ভাবনাটা, তার যে সম্ভাবনাটা রয়েছে সেটাকে বিকাশ লাভের জন্য, সেটাকে পরিপূর্ণ করার জন্য কিসের প্রয়োজন হচ্ছে, স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন হচ্ছে। অর্থাৎ যেটার মাধ্যমে, যে প্রক্রিয়াটার মাধ্যমে বা যে সাহায্যটার মাধ্যমে সে ওই জায়গায় পৌঁছতে পারছে, তার সম্ভাবনাকে পরিপূর্ণ করতে পারছে, সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং অর্থাৎ সাহায্য দান। আর যে সাহায্য দিচ্ছে তাকে বলা হচ্ছে কি, মোর নলেজেবল আদার, তাকে কি বলা হচ্ছে, MKO। অর্থাৎ যে ব্যক্তি সাহায্য দিচ্ছে তাকে বলা হচ্ছে মোর নলেজেবল আদার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের লাগছে কে, মোর নলেজেবল আদার। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো একটা ছবির মাধ্যমে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। দেখো প্রথম দিকে রয়েছে কি আছে, যে একটা বাচ্চা তারকে কি করছে, তার মা তাকে সাঁতার শেখাচ্ছে, ঠিক আছে। আর দেখো আর একটা রয়েছে যেখানে সে নিজে নিজেই সাঁতার কাটছে। তাহলে এই শিশুর শেখার যে ক্ষমতাটা আছে তার মধ্যে যে পোটেনশিয়ালিটিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ZPD, যে পোটেনশিয়ালিটিটা রয়েছে। কিন্তু শিশু নিজে নিজে শিখতে পারছে না, তার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে কিন্তু সে পারছে না। তাহলে এই যে তার মা তাকে শেখাচ্ছে, ইনি হলেন মোর নলেজেবল আদার। ইনি হলেন কি, মোর নলেজেবল আদার। অর্থাৎ সে যে সাঁতার শিখছে, তার যে সম্ভাবনা রয়েছে তার থেকে বেশি জানা ব্যক্তি, সাঁতার শেখার ক্ষেত্রে বেশি জানা ব্যক্তি হলেন তার মা, সে তাকেই বলা হচ্ছে মোর নলেজেবল আদার। আর এই যে সাহায্য করছে, তাকে হেল্প করছে, তাকে ধরে রেখেছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, সেই সাহায্যটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই সাহায্যটা কিন্তু সারা জীবন কেউ দেবে না। অর্থাৎ যখন সে সেটা শিখে যাবে, তার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ হয়ে যাবে, তখন কিন্তু আর এই MKOর প্রয়োজন পড়বে না। অর্থাৎ টেম্পোরারি হেল্প, এই স্ক্যাফোল্ডিং হচ্ছে টেম্পোরারি হেল্প। দেখো যখন নিজে নিজে শিখে গেল তখন কিন্তু তার আর স্ক্যাফোল্ডিং এরও দরকার নেই, তখন তার MK এরও দরকার নেই। সাইকেলের ক্ষেত্রে তোমরা বলতে পারো, সাইকেল চালানোর ক্ষেত্রে যখন প্রথম বাচ্চারা সাইকেল শেখে তখন দেখা গেল তার বাবা বা তার থেকে বড় কেউ যে সাইকেল চালানো ভালোভাবে জানে, সে কি করে, তাকে পিছন দিক থেকে সাইকেলটা ধরে রাখে, সে আস্তে আস্তে চালায়, আর তার পিছন সাইকেলটাকে যে ধরে রেখেছে সে তার সঙ্গে সঙ্গে যেতে থাকে। এবার কি হয়, তাহলে তার বাবা যেখানে সাইকেলটা ধরে রাখলো তিনি হচ্ছেন কি, MKO, অর্থাৎ যিনি সাহায্য দিচ্ছেন। আর সাহায্য দেওয়াটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এবার যখন সে শিখে যাবে তখন কি করবে, তখন নিশ্চয়ই তার বাবা সাইকেলটাকে আর ধরে থাকবে না, তখন সাইকেলটাকে সে ছেড়ে দেবে, বাচ্চাটা নিজে নিজেই সাইকেলটা নিয়ে এগিয়ে যাবে। তাহলে তখন কিন্তু তার এই সাইকেল চালানোর ক্ষমতার যে সম্ভাবনা সেটা কিন্তু তার বিকশিত হয়ে গেছে, তখন কিন্তু সে এই ZPDর যে সম্ভাবনা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, তখন কিন্তু তার আর স্ক্যাফোল্ডিং বা MKO প্রয়োজন নেই। তাহলে এই পর্যন্ত পুরো ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকে কমেন্টে তোমরা জানাবে। পরে তিনি কি বললেন ভাইগস্কি, ভাষা 3টি ধরন। ক ধরনের ভাষার কথা বলেছেন? 3 ধরনের কথা বলেছেন। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচটা কি? অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য ভাষার ব্যবহার করা হয়। যখন শিশুরা অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য তার ভাষার ব্যবহার করছে তখন সেটাকে বলা হচ্ছে সোশ্যাল স্পিচ, কারণ অন্যদের সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করছে। এটা কোন বয়সে বিকাশ লাভ করে? 2 বছর বয়স থেকে এই ভাষার
বিকাশ হয়, অর্থাৎ সোশ্যাল স্পিচের বিকাশ হয় কোন বছর বয়স থেকে? 2 বছর বয়স থেকে। পরেরটা আছে প্রাইভেট স্পিচ। কি এটা? নিজেকে নির্দেশ দানের জন্য যখন ভাষার ব্যবহার করা হয়, অর্থাৎ নিজের সঙ্গে নিজের কথা বলা, যখন নিজেকে নির্দেশ দেওয়ার জন্য, নিজেকে ইনস্ট্রাক্ট করার জন্য নিজের সঙ্গে অনেক সময় আমরা কি করি, নিজের সঙ্গে কথা বলি, কিন্তু সেই কথাটা পাশ থেকে যদি কোনো ব্যক্তি থাকে সে কিন্তু শুনতে পাবে, সেটাও কিন্তু বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলছি কিন্তু সেটা বাইরে শোনা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এটা কোন বয়স থেকে বিকাশ লাভ করে? 3 বছর বয়স থেকে এই ভাষার বিকাশ হয়ে থাকে। পরেরটা আছে সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচ যেমন আমরা পড়লাম প্রাইভেট স্পিচ, নিজের সঙ্গে নিজে কথা বলা, নিজেকে ইনস্ট্রাক্ট করা, সেটার জন্য যে সমস্ত কথোপকথন নিজেদের মধ্যে ঘটছে সেটা বলা হলো প্রাইভেট স্পিচ। কিন্তু এক্ষেত্রে অন্য ব্যক্তি যদি পাশে দাঁড়িয়ে থাকে সে কিন্তু শুনতে পাবে। কিন্তু সাইলেন্ট ইনার স্পিচটা কি? বলা হচ্ছে যে ভাষায় শিশু যখন নিজের সঙ্গে নিজে মনে মনে কথা বলে, অর্থাৎ যেটা পাশ থেকে কেউ শুনতে পারবে না, আমরা নিজের সঙ্গে নিজে যখন কথা বলছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, সেটাকে বলা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। এটা কোন বয়স থেকে ডেভেলপ করে? 7 বছর বয়স থেকে এই ভাষার বিকাশ ঘটে। তাহলে একটা 2 বছর বয়স থেকে বিকাশ করছে সোশ্যাল স্পিচ, 3 বছর থেকে প্রাইভেট স্পিচ এবং 7 বছর থেকে সাইলেন্ট ইনার স্পিচ। নেক্সট কি আছে? ভাষা সম্পর্কে ভাইগস্কির মত কি বলেছেন? ভাইগস্কির মতে শিশুর জন্মের পর থেকে 3 বছর পর্যন্ত ভাষা ও চিন্তা ভাবনা আলাদা থাকে, অর্থাৎ ভাষা আলাদাভাবে বিকশিত হয়, চিন্তা ভাবনা আলাদাভাবে বিকশিত হয়, এটা তিনি বলেছেন। 3 বছর বয়সের পর থেকে ভাষা এবং চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে মিলে মিশে যায়, অর্থাৎ ভাষা এবং চিন্তা ভাবনা পরস্পরের ওপর নির্ভরশীল হয়। তখন কিন্তু ভাষা আলাদাভাবে বিকশিত হচ্ছে, চিন্তা ভাবনা আলাদাভাবে বিকশিত হচ্ছে এমন কিন্তু নয়, দুটোকে কিন্তু প্রভাবিত করছে। চিন্তা ভাবনা যেমন ভাষাকে প্রভাবিত করছে, ভাষাও তেমনি চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে, অর্থাৎ দুটোর ওপর কিন্তু নির্ভরশীল, একথা বলেছিলেন কি ভাইগস্কি। এবার কি বলছে আমাদের এডুকেশন ইমপ্লিকেশন। ভাইগস্কির আইডিয়া অ্যাবাউট টিচার, টিচারকে কেমন হতে হবে বা এডুকেশন ইমপ্লিকেশনটা কি? কি বলেছে? শিক্ষক এমন পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়া করবে যা তাদের উৎসাহিত করবে এবং শিখনের সহায়ক হবে। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক এমন একটা সিচুয়েশন করে তুলবেন যাতে শিক্ষার্থীরা, বিভিন্ন বুদ্ধিসম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী রয়েছে একটা শ্রেণীকক্ষের মধ্যে, তারা যেন পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া করে, অর্থাৎ ইন্টারঅ্যাক্ট করে, পরস্পরের সঙ্গে কথা বলে, আলোচনা করে। এতে কিন্তু তাদের বিকাশটা হবে, জ্ঞানমূলক বিকাশটা কিন্তু সম্ভব হবে। তিনি এটা বললেন প্রথম। তারপরে কি বলেন? শিক্ষক শুধু দাঁড়িয়ে থাকবেন না, শিক্ষার্থীরা নতুন কিছু সৃষ্টির চেষ্টা বা সৃষ্টি করতে পারছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবেন। শুধুমাত্র তাদের আলোচনার সুযোগ দিয়ে তিনি কিন্তু চুপ করে থাকলে কিন্তু হবে না, তাহলে তাদের মধ্যে কোনো বিকাশ ঘটছে কিনা সেটাকেও কিন্তু অবজার্ভ করতে হবে, তাকে শিক্ষককে কিন্তু অবজার্ভ করতে হবে। নেক্সট কি? তিনি শিক্ষার্থীদের নতুন কিছু পথপ্রদর্শকের কাজ করবেন, তাদেরকে সাহায্য করবেন যাতে তারা দলগতভাবে কাজ করে, চিন্তা করে এবং প্রশ্ন উত্তর দেওয়া নেওয়া করে। শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে, প্রয়োজনে সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। অর্থাৎ তিনি পথপ্রদর্শকেরও কাজ করবেন। তিনি কি করবেন? এমনভাবে তাদেরকে কোনো প্রজেক্ট বা কিছু দেওয়া হবে যাতে তারা দলগতভাবে কাজ করতে পারে, অর্থাৎ পিয়ার গ্রুপের মাধ্যমে তারা যাতে শিখতে পারে। এবার কি বলছেন? এবং তাদের সামনে চ্যালেঞ্জ দেবেন, সেই চ্যালেঞ্জগুলো যাতে তারা সলভ করতে পারে সেদিকেও তিনি লক্ষ্য রাখবেন, প্রয়োজনে তাদের সাহায্য করবেন। পরেরটা কি বলছে? শ্রেণীকক্ষে নির্দেশ দানে স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন, অর্থাৎ সঠিক সময় উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহে, তথ্য সরবরাহে উৎসাহ দানে সহায়তা করবেন। তাহলে স্ক্যাফোল্ডিং মানে আমরাই বললাম টেম্পোরারি হেল্প, তাহলে তাদের
সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষক কিন্তু স্ক্যাফোল্ডিং এর সাহায্য নেবেন, অর্থাৎ স্ক্যাফোল্ডিং দেবেন, তাদের সাহায্য করবেন। এতে কি হবে, শিক্ষার্থীরা নিজেরাই জানতে ইচ্ছুক হবে। পরেরটা কি আছে, এই থিওরি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থী সকলের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া এবং আলোচনার সুযোগ করে দেয়। তাহলে এই থিওরি ফলো করার মানেই হচ্ছে কি, যাতে শিক্ষক এবং শিক্ষার্থী পরস্পরের মধ্যে ইন্টারাক্ট করতে পারে, আবার শিক্ষার্থীদের মধ্যে যেন পরস্পর ইন্টারাক্ট করতে পারে, যাতে তাদের মধ্যে বিকাশটা ভালোভাবে হয়। যত তারা ইন্টারাক্ট করবে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত তারা শুনবে, তখন কিন্তু তাদের জ্ঞানমূলক বিকাশটা কিন্তু আরো ভালোভাবে পসিবল হবে। এবার চলে আসি পিয়াজে এবং ভাইগৎস্কির তত্ত্বের মধ্যে পার্থক্য। আমরা আগে তো পিয়াজের থিওরি পড়েছিলাম, আজকে আমরা দেখব দুজনের মতের মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথমে দেখো, পিয়াজে বলেছেন কি, বিকাশ শিখনের সহায়তা করে। তাহলে কি বললেন, বিকাশ শিখনের সহায়তা করবে। তা পিয়াজের মতে আগে বিকাশ হবে, এরকম বয়স অনুযায়ী যেরকম বিকাশ হবে সেইভাবে তারা শিখতে পারবে, এটা পিয়াজে বলেছিলেন। ভাইগৎস্কি কি বলছেন, শিখন বিকাশের সহায়তা করে, অর্থাৎ তারা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যখন আস্তে আস্তে শিখবে তখনই কিন্তু তাদের বিকাশ লাভ ঘটবে। এখানে একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে দেওয়া যেতে পারে। একজন দেখো, একটা মোটামুটি খুব রিচ পরিবারের একটা শিশু, একই বয়সের, কিন্তু আর একটা রয়েছে সে একটুখানি মধ্যবিত্ত পরিবারের শিশু, কিন্তু তাদের বয়স কিন্তু সেম। এবার দেখবে যে রিচ পরিবারের শিশু, সে কিন্তু যে পরিমাণে সোশ্যাল ইন্টারাক্ট করতে শিখবে, যে পরিমাণে তাদের বিকাশটা ঘটবে, একজন মিডল ক্লাস ফ্যামিলির শিশু কিন্তু তার থেকে অন্যরকম ভাবে তাদের বিকাশটা ঘটবে। দেখবে যে খুব প্যাম্পার হয়ে মানুষ হচ্ছে, তাকে যদি বলা হয় যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে সেখান থেকে কোনো জিনিস নিয়ে আসতে, খুব অল্প বয়সে, ধরো 5 থেকে 6 বা 7 বছর বা 8 বছরের শিশুকে, তাহলে কিন্তু সহজেই সে কিন্তু পারবে না। কারণ হচ্ছে কি করতে হবে না সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আর একটা যেটা মিডল ক্লাস বা যারা আরেকটু খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে দেখলে কিন্তু দেখা যাবে তারা ওই বয়সে কিন্তু আরো বেশি কিন্তু তাদের ম্যাচুরিটি চলে এসছে, তারা কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিজে নিজে ট্রাভেল করতে পারছে। ইভেন অনেকটা ডিস্টেন্সও দেখা গেল সে টিকিট কেটে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারলো, একটা দোকান থেকে ইজিলি জিনিসপত্র সে কিনে আনতে পারলো। তাহলে দুজনার পরিবেশ কিন্তু দুরকম, দুজনার সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন কিন্তু দুরকম, কিন্তু একই বয়সে হওয়া সত্ত্বেও তাদের দুজনের বিকাশ কিন্তু দুরকম ভাবে কিন্তু সম্ভব হয়েছে। তাই জন্য ভাইগৎস্কি বলছে যে শিখন কিন্তু বিকাশে সহায়তা করে। পরেরটা কি বললো, জ্ঞানমূলক বিকাশের সঙ্গে ভাষার বিকাশ ঘটে। পিয়াজে বলেছেন জ্ঞানমূলক বিকাশ তার যত আস্তে আস্তে বাড়বে, ভাষার বিকাশ ঘটবে। এক্ষেত্রে ভাইগৎস্কি বলেছেন ভাষা জ্ঞানমূলক বিকাশে সহায়তা করে। তাহলে বলছে আগে ভাষা বিকশিত হবে, যদি ভাষা বিকাশ ঠিকঠাক হয় তাহলে কিন্তু তার জ্ঞানমূলক বিকাশটা ভালোভাবে ঘটবে। পরেরটা কি আছে, শিশু নিজে নিজেই শেখে। অর্থাৎ পিয়াজে বলেছেন কি, তার সামনে যে এনভায়রনমেন্টটা রয়েছে তার মধ্যে শিশু নিজে নিজে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বা নিজের সঙ্গে নিজে কনভারসেশন করে সে নিজে নিজেই ওই পরিবেশের মধ্যে শেখে। কিন্তু ভাইগৎস্কি কি বলেছেন, ভাইগৎস্কি বলেছেন শিশু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, অর্থাৎ যে যত ইন্টারাক্ট করবে তত সে শিখবে। পরেরটা কি আছে, চিন্তা ভাবনা থেকে ভাষার বিকাশ হয়। পিয়াজে বলেছেন আগে তাদের মধ্যে চিন্তা ভাবনা হবে এবং চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে তাদের ভাষা ডেভেলপ করবে। কিন্তু ভাইগৎস্কি বলেছেন ভাষা থেকে চিন্তা ভাবনার বিকাশ হয়। তাহলে প্রথমে ভাষা বিকাশ হবে, তারপরে তারা চিন্তা ভাবনা করতে সক্ষম হবে। পরেরটা কি বলেছেন পিয়াজে, আত্মকেন্দ্রিক কথাবার্তার মধ্যে দিয়ে সামাজিক কথাবার্তার প্রকাশ হয়। তাহলে পিয়াজে পুরোটাই কিন্তু নিজেদের ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলেছে, অর্থাৎ আত্মকেন্দ্রিক কথাবার্তার কথা বলেছেন, অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতেই আস্তে আস্তে কি বলছে, তারপরে অন্যদের সঙ্গে সে ইন্টারাক্ট করতে পারে, এটা বলেছেন পিয়াজে। কিন্তু ভাইগৎস্কি কি বলছেন, ভাইগৎস্কি পুরো উল্টো কথা বলছেন।
বলছেন সামাজিক কথাবার্তার মধ্যে দিয়েই আত্মকেন্দ্রিক কথাবার্তার বিকাশ হয়, অর্থাৎ সোশ্যাল স্পিচ কি করছে, বিকামস ইনার স্পিচ। তাহলে প্রথম দিকে সে যখন শিশু বড় হচ্ছে তখন কি হচ্ছে, আস্তে আস্তে তার বাবা মার সঙ্গে, অভিভাবকের সঙ্গে কথা বলছে, এবং বলতে বলতে যখন তার ভাষার বিকাশটা হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন করছে, তারপর কিন্তু সে নিজের সঙ্গে নিজে কথা বলতে শিখছে। অর্থাৎ আগে সোশ্যাল স্পিচ আসছে, পরে কিন্তু ইনার স্পিচ আসছে। এই কথাগুলো বলেছেন ভাইগস্কি। তাহলে এই ছিল পিয়াজে এবং ভাইগস্কির তত্ত্বের মধ্যে পার্থক্য। তাহলে আজকের টপিক আমাদের এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ভাইগস্কি থিওরির ওপর এমসিকিউ সলভ করে নেব। তো তোমরা দেখতে থাকো, কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পড়তে থাকো, দেখতে থাকো ইউভা প্লাস।